রাজধানীর উপর চাপ কমাতে দেশ জুড়ে মৌলিক সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী ঢাকাকে ক্লিন সিটি করার প্রত্যয়। দেশ জুড়ে আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে অন্তত এক সপ্তাহ। 5 জেলায় বন্যার পূর্বাভাস, 4 নদীর পানি বিপদসীমার উপরে। ভয়াল 29 এপ্রিল আজ 91 এই দিনে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রাণ হারান 1.5 লাখ মানুষ। মৃত্যুপুরীতে পরিণত হয় দক্ষিণ পূর্ব উপকূল। এবং বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেলেন হোসাপ গ্রুপের মোয়াজ্জেম। বিএনপি নেতা মোশাররফ আলতাফকেও অব্যাহতি। আসসালামু আলাইকুম। মোহনের সংবাদে সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাজধানীর উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। বুধবার সকালে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মশিউর রহমান। বুধবার সকালে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল। তিনি আরো বলেন, রাজধানীর উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সেজন্যই মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, রাজধানীকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। কটি ধরনের ডিফারেন্ট কাইন্ডের। মশিউর রহমান, মোহনা সংবাদ। দেশ জুড়ে আজও ভারী বৃষ্টি। এই ধারা অব্যাহত থাকবে অন্তত এক সপ্তাহ। 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত কিশোরগঞ্জের নিকলিতে 160 মিলিমিটার রেকর্ড করা হচ্ছে। এতে দেশের 5 জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 4 নদীর পানি বিপদসীমার উপরে, আর পশ্চিমা লঘুচাপের প্রভাবেই এমন বৃষ্টি বলে জানালো আবহাওয়া দপ্তর। এদিকে রাজধানীতে সকালের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গ্রীষ্মের অস্বাভাবিক বৃষ্টির কবলে দেশ। বৃষ্টিস্নাত কাঠগোলাপ, রক্তিম রঙ্গন আর বাগান বিলাসে ঝরে পড়া বৃষ্টি। দীর্ঘ তাপপ্রবাহের পর এমন বৃষ্টি রাজধানীবাসীর কাছে অনেকটাই স্বস্তির। অসম্ভব স্বস্তির বৃষ্টি, আর এই ধরনের বৃষ্টি তো মানুষ চাচ্ছিল, আর এটা প্রাকৃতিক ব্যাপার, এটা হতেই পারে। তাপমাত্রা এখন হচ্ছে একটু কমছে, আমাদের একটু শান্তি পাচ্ছি আর কি। এতদিন তো অনেক গরম ছিল, একদিকে যে গরমটা কমেছে, একদম ঠান্ডা ওয়েদার। এদিকে বুধবার সকাল 9টা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি রেকর্ড করা হয় 17 মিলিমিটার। সাত সকালে এই বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা। অবশ্যই অস্বস্তির, কারণ আমরা যারা অফিসগামী তারা অবশ্যই অফিসে যাওয়ার জন্য অনেক প্রবলেম ফেস করতেছি। বৃষ্টির জন্য যানবাহন একটু কম, অনেক কম। সকালবেলা একটু অফিস যেতে হয়, সেই ক্ষেত্রে একটু ঝামেলা, মানে যখন পানির জমে রাস্তার মধ্যে পানি জমে। তাছাড়া ঠিক আছে। এই যে কাজ কামে যাইতে পারতেছে না মানুষ, চলাফেরা কষ্ট হইতেছে, বাড়ি থেকে বাড়িতে পারতেছে না। বৃষ্টির কারণে হয়তো গাড়িগুলো একটু লেট করছে,
অনেক আসতে লেট করছে, তাদের জন্য একটু দাঁড়ানো লাগতেছে তাদের। দেশ জুড়ে ভারী বৃষ্টির প্রভাবে 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। ইতোমধ্যেই মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা দেখা দিয়েছে, বাকি 3 জেলায়ও নদ নদীর পানি বাড়ছে। ভুগাই, কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পশ্চিমা লঘুচাপের কারণে এই অস্বাভাবিক বৃষ্টি বলে জানায় আবহাওয়া দপ্তর। এটা অনেকটাই অস্বাভাবিক, কারণ বৃষ্টির যে ক্রাইটেরিয়া এই সময় যেরকম বৃষ্টি হয় ওই রকম সিস্টেমে বৃষ্টি হচ্ছে না। পশ্চিমা লঘুচাপের প্রভাবে মেন কারণ হয় যখন পশ্চিমা লঘুচাপ আমাদের দিকে চলে আসে, এর সাথে সাথে দক্ষিণা যদি বাতাস এটা কনজুগেট করে অর্থাৎ সংমিশ্রণ ঘটে, সেই সময় এই ধরনের থান্ডারিং বজ্রপাত মেঘ হয় এবং এটা এর প্রভাবে কালবৈশাখী ঝড় হয় এবং এটাই হচ্ছে। টানা সপ্তাহ খানেক থেমে থেমে এই বৃষ্টি হবে বলেও জানায় এই আবহাওয়াবিদ। আগামী 3 থেকে 4 দিন এই ভারী বর্ষণ কন্টিনিউ করবে, তারপর থেকে একটু একটু কম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ ভেঙে নেমে আসে বজ্রসহ মুষলধারে বৃষ্টি। এতে করে নগর জীবন কিছুটা স্থবির হয়ে পড়ে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, রাজধানীর আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আসাদ, আপনি আসলে যেমনটি বলছিলেন যে সকাল থেকেই মুষলধারে বৃষ্টিতে আসলে জনজীবন বিপর্যস্ত, এমনটাই আসলে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি, আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখন আমি রয়েছি আগারগাঁতে এবং আগারগাঁর আশেপাশের যে বর্তমান অবস্থা সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন বৃষ্টি বন্ধ থাকলেও কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে বৃষ্টি মুষলধারে ছিল এবং বজ্রসহ বৃষ্টিও আমরা দেখেছি এবং থেমে থেমে কিন্তু বারবারই আমরা দেখেছি যে এই বৃষ্টির যে অবিরাম ধারা সেটি কিন্তু বর্ষিত হয়েছে। এবং এছাড়া যদি আমি বলি যে সবচেয়ে বেশি আসলে যারা অসুবিধার মুখে পড়েছেন এই মুষলধারে বৃষ্টির জন্য তারা হচ্ছে কর্মজীবী মানুষ। এবং ঠিক সকালে যখন এই মুষলধারে বৃষ্টিটা আসলে শুরু হয় তখন কিন্তু অফিস টাইম ছিল, আপনি জানেন, এবং সেই সময় কিন্তু আসলে সঠিক সময় অফিসে যাওয়ার জন্য কর্মজীবী মানুষের যে তাড়া থাকে সেটিকে নিয়ে কিন্তু তারা নানা ধরনের সমস্যায় পড়েছেন। এবং যে সড়কগুলো রয়েছে রাজধানী, সেই সড়কগুলোর কিছু কিছু স্থানে এখন আপনি জানেন যে সড়কের বিভিন্ন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে কিন্তু কাজ চলছে এবং সেই কাজের জন্য আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টির পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছিল। এবং এছাড়াও যদি বলি যে যারা আসলে খেটে খাওয়া মানুষ, যারা আসলে কাজের প্রয়োজনে, যারা আসলে জীবিকার প্রয়োজনে তাদের সড়কে নামতে হয়, রাজধানীর বিভিন্ন জায়গায় তারা কাজ করতে যান, তারাও কিন্তু আসলে আজকে একটি দুর্ভোগের মধ্যেই পড়েছিলেন। এছাড়া যারা স্কুল কলেজগামী যারা রয়েছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে পড়ালেখা করেন, তারাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে তাদেরকেও কিন্তু বেগ পোহাতে হয়েছে। এছাড়া যদি বলি যে এখন পর্যন্ত বৃষ্টিটা বন্ধ থাকলেও আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু গেল 1 সপ্তাহ ধরেই কিন্তু জানানো হয়েছিল যে রাজধানী ঢাকা সহ সুনামগঞ্জ, সিলেট এবং ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং টানা বৃষ্টিপাত হবে এবং সেটি প্রায় 1 সপ্তাহের মতো স্থায়ী হতে পারে বলে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল। এবং সেটিরই একটি ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এবং সেই ফলশ্রুতিতেই কিন্তু দেশ জুড়ে টানা বৃষ্টিপাত হচ্ছে। তো এখন পর্যন্ত আগারগাঁ থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে আবহাওয়ার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে কুলাউড়া উপজেলার গোগালীছড়ার বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানি দ্রুত বাড়তে থাকায় মৌলভীবাজারের শহরের নিচু এলাকা, হাওর অঞ্চল ও গ্রামীণ জনপদে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ফসলি জমি ও নিম্নাঞ্চলের বসতবাড়ি। এতে বোরো ধান নিয়ে উদ্বেগে পড়েছেন কৃষকরা। এদিকে জেলার জুড়ি উপজেলার কন্টিনাল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মনু নদী ও ধলাই নদীর পানিও বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে বলে জানা গেছে। অতিবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন।
উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের তারতম্যে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযান সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আরও জানাতে মোংলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত পাল। অমিত, বৈরী আবহাওয়ায় উপকূলের পরিস্থিতি কেমন দেখছেন? থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং দুপুর 12টা পর্যন্ত কিন্তু এক নাগাড়েই বৃষ্টি চলছিল এবং গতকাল বৃষ্টির পরিমাণ কম ছিল, কিন্তু আজকে সকাল থেকে ভারী বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং একই সাথে কিন্তু বজ্রপাতের ঘটনাও কিন্তু ঘটেছে। আমি কিন্তু কথা বলেছিলাম মোংলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের সঙ্গে। তিনি আমাকে বলছিলেন যে দুপুর 12টা পর্যন্ত কিন্তু 6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আসলে আরো বাড়বে এবং এর কারণে কিন্তু নদ নদীর যে পানি প্রবাহ, সেই পানি প্রবাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন কিন্তু ভাটার সময়, তারপরও কিন্তু নদী একেবারে ফুলে ফেপে উঠেছে। এর পাশাপাশি যে মোংলার যে পশুর নদী রয়েছে, সেই পশুর নদীতেও কিন্তু আসলে পানির প্রবাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটি কথা বলতে চাই, বাগেরহাট জেলায় এখন কিন্তু আসলে বোরোর মৌসুম এবং এই বোরো মৌসুমের কারণে যে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের জন্য কিন্তু একদিকে যেমন গরমের স্বস্তি ফিরে এসেছে, ঠিক তেমনি পাশাপাশি কৃষকরা কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা কিন্তু এখন এই সময়টিতে ধান ঘরে তুলবেন, ঠিক এই সময়টিতে কালবৈশাখী এবং বৃষ্টি নিম্নচাপের কারণে কিন্তু তারা ব্যাপক বিপত্তিতে আসলে পড়েছেন। আমি যদি একটি কথা বলতে চাই, এখানে যে মোংলাতে যে সুন্দরবন রয়েছে, করমজল, বিশেষ করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, আমি কিন্তু কথা বলেছিলাম করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের সঙ্গে। তিনি কিন্তু আমাকে বলছিলেন যে সেখানকার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং বৃষ্টিপাতে কিন্তু এখনো সেখানে কোনো ধরনের। অমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার মংলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অমিত পাল। ভয়াল 29 এপ্রিল আজ। 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণ পূর্ব উপকূল। বিশেষ করে কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। 1,40,000 মানুষের প্রাণ কেড়ে নেওয়া সেই দুঃসহ স্মৃতির 35 বছর আজ। আমানুল হক বাবুলের পাঠানো তথ্য ও চিত্রে মিশাল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। 1991 সালের 29 এপ্রিল ক্যালেন্ডারের পাতায় একটি তারিখ হলেও উপকূলবাসীর কাছে এটি জীবন্ত বিভীষিকা। সেই রাতের আধারে কিছু বুঝে ওঠার আগেই 240 কিলোমিটার বেগের বাতাস আর 35 ফুট উচ্চতার দানবীয় জলোচ্ছ্বাস ধেয়ে আসে জনপদে। মুহূর্তেই নিভে যায় কুতুবদিয়া ও মহেশখালীর প্রায় 1,40,000 মানুষের তাজা প্রাণ। 3.5 দশক পেরিয়ে গেলেও ক্ষত শুকায়নি। বছর ঘুরে দিনটি এলেই শোকের ছায়া নামে দ্বীপাঞ্চলে। তবে এ দীর্ঘ সময়ও কুতুবদিয়াবাসীর ভাগ্যে জোটেনি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ। জোড়াতালির সংস্কার জোয়ারের ধাক্কায় ভেঙে যায় বারবার। ফলে বর্ষা এলেই নতুন করে শুরু হয় নোনা পানির আতঙ্ক। পানি বেশি হয়ে দিনের মাঝে দেখি গরু সল মানুষ মজগে দিন মনে গরু সল নাম আড়াইয়ে তুলি তুলি বেনা সকালে দেখে দেবে বুমারা। আমরা নিজেরাও মানি দহন করছি কাপড় সারা। 35 বছর পার হয়ে গেল, কিন্তু কুতুবদিয়ার বেড়িবাঁধ, উপকূলের টেকসই বেড়িবাঁধ এখনো হয় না। এই বেড়িবাঁধের জন্য মানুষ সবসময় একটি টেকসই বেড়িবাঁধ দাবি করে আসছে। তবে জনপদের এই দীর্ঘদিনের হাহাকার নিরসনে এবার আশার বাণী শোনাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সি সাইডে পুরো 40 কিলোমিটার বেড়িবাঁধই স্থায়ী বেড়িবাঁধ হিসেবে এখানে নির্মিত হবে। 70 নম্বর পোল্ডারও একটা প্রকল্প আমরা প্রণয়ন করে সেটা আমরা দাখিল করেছি আমাদের পানি উন্নয়ন বোর্ডে। এটা তো বেড়িবাঁধটা পুরোটাই আমাদের হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের প্রোটেকশন সহ একটা সুপার ডাইক হিসেবে নির্মাণের জন্য আমরা প্রস্তাব করেছি। অস্থায়ী সমাধান নয়, কুতুবদিয়া ও মহেশখালীবাসীর চাওয়া নিরাপদ স্থায়ী বেড়িবাঁধ, যা শুধু জানমাল নয়, উপকূলের অর্থনীতিতেও খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। হোসাব গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মামলার প্রধান আসামি ছিলেন। ২৪ সালের ২৭ নভেম্বর খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেন হাইকোর্ট। তবে মামলাটি এখনও চলমান রয়েছে। এছাড়া বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ মাহমুদকে অব্যাহতি দেওয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি মামলাটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেয়া হয়। রাজধানীর পেট্রোল পাম্পগুলোর দৃশ্য এখন অনেকটাই বদলে গেছে। চিরচেনা লম্বা লাইন বা দীর্ঘ সারি আর দেখা যাচ্ছে না। কমেছে গ্রাহকদের ভোগান্তিও। তেল নিতে আসা গ্রাহকরা জানান, আগে যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হতো, এখন সেখানে আধ ঘন্টার মধ্যেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টদের ভাষ্য, তেলের সরবরাহ বেড়েছে, পাশাপাশি বন্ধ থাকা অনেক পাম্প আবার চালু হয়েছে। ফলে আগের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কর্মঘণ্টা নষ্ট না করে দ্রুত তেল নিতে পারায় সন্তুষ্ট গ্রাহকরাও। এদিকে রাজধানীর কিছু ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে ফুয়েল পাস না থাকায় তেল নিতে গিয়ে বিপাকে পড়েছে কিছু গ্রাহক। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, রাজধানীর পেট্রোল পাম্পের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি আসাদ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে তেলের পাম্পের যে সেই চিরচেনা দীর্ঘ লাইন, সেই চিরচেনা দীর্ঘ লাইন কিন্তু এখন কমতে শুরু করেছে এবং দৃশ্যপট অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। গত ১.৫ মাসে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে যে জ্বালানি তেলের বিশেষ করে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছিল, সেই জ্বালানি তেলের সংকট কিন্তু প্রকট আকার ধারণ করেছিল। আমরা কিন্তু এর আগের রাজধানীর বিভিন্ন পাম্পগুলো যে জ্বালানি তেলের জন্য যে মানুষের যে হাহাকার দেখেছি এবং দীর্ঘ লাইন আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু দেখেছি। যানবাহন চালক যারা রয়েছে, মাইলের পর মাইল দীর্ঘ লাইনে থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদের জ্বালানি তেল সরবরাহ করা হতো এবং অনেক সময় কিন্তু তারা প্রয়োজন মতো জ্বালানি তেলও পেত না এবং এতে কিন্তু অনেক ধরনের ভোগান্তির মধ্যে তারা পড়েছিল। তবে আস্তে আস্তে কিন্তু সেই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে এবং আস্তে আস্তে স্বাভাবিকভাবে ফিরে আসছে পেট্রোল পাম্পগুলো। আজকে আমরা রাজধানীর যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে সকাল থেকেই ছিলাম, সেই পাম্পগুলোতে কিন্তু আমরা বিগত দিনগুলোর মতো যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন একদমই ছিল না। যদিও ছোটোখাটো লাইন ছিল এবং সেটি কিন্তু খুবই স্বাভাবিক এবং স্বাভাবিকভাবে মানুষ তাদের যানবাহনে কিন্তু তেল নিতে পারছে এবং এর আগে আমরা যে বিষয়গুলো দেখেছি যে একটি নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট পরিমাণে যে তেল দেওয়া হয়েছিল, এখন কিন্তু সেই কথাটাই ভেঙে ফেলা হয়েছে এবং এখন পর্যাপ্ত পরিমাণে তেল কিন্তু পাম্পগুলোতে পাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে রাজধানীর যে তেলের সরবরাহ সেটিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং এই যে তেলের যে সংকট, সেই সংকটের মধ্যে কিন্তু তেলের যে সরবরাহ, সেই সরবরাহ বাড়ানো হয়েছে, পাশাপাশি তেলের দাম বাড়ানো হয়েছে এবং রাজধানীর যে 11টি যে পেট্রোল পাম্প রয়েছে, সেই 11টি পেট্রোল পাম্পে মূলত যে ফুয়েল পাস, সেই ফুয়েল পাস চালু করেছে সরকার। এই ফুয়েল পাস চালুর ফলে কিন্তু এই যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু অনেকটাই কমেছে। তো আসাদ, এই ছিল রাজধানীর পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহের সর্বশেষ খবর। ধন্যবাদ। রাজধানীর পেট্রোল পাম্পের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন শিশু রয়েছে। মঙ্গলবার রাত 12:15টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 3 জন হলেন সাদিয়া, নূরনবী এবং মাইক্রোবাস চালক লিমন। নিহতদের বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হিল জানান, একটি মাইক্রোবাস ভূমাঙ্গির বাস স্ট্যান্ড থেকে পার হয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। গুরুতর আহতদের মধ্যে 4 জন নারী ও 1 জন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটা আসে ভুরুঙ্গামারি রোডের ওই দিক থেকে, মূলত ওটার মাল ছিল ভুট্টার, আর এই দিক থেকে নাগেশ্বরী থেকে এই দিক থেকে আসে মাইক্রোটা। ওখানে যাত্রী ছিল প্রায় 10 থেকে 12 জন এই প্লাস হবে আর কি।
তো এটা মুখোমুখি সংঘর্ষ হয় আর কি, বাজারের ঠিক মাছ। আমরা একটা একটা করে রোগী বের করতেছিলাম, আমি প্রথমে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, অর্থাৎ মেডিকেলে। মিলন কি সুমন হবে 2 জন এবং বাচ্চা 1 জন, আমরা মোটামুটি 3 জনকে মানে ডেড পাইছি, আর বাদ বাকিদের অবস্থা খুব ভালোও নয়। রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন নিহত হয়েছেন। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার রাতে 8:45-টার দিকে নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেয়াজ হলের সামনে দুর্বৃত্তের গুলির শিকার হন টিটন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে বেরিয়ে আসেন টিটন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। 2001 সালে বিএনপির জামায়াত জোট সরকারের শীর্ষ সন্ত্রাসীদের যে তালিকা করেছিল, টিটন তার অন্যতম। সিরাজগঞ্জের রায়গঞ্জের খৈচালা বিল থেকে এক অটোরিকশা চালকের গলা উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালক নাইম হোসেন ছালান্দা থানার মালতিনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাইম, কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্য খোঁজাখুঁজি করেন। সকালে তার মরদেহ উদ্ধারের খবর পায় পুলিশ। নিহত নঈম হোসেন রাজমিস্ত্রির কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আহসানুজ্জামান। নোয়াখালী জেলার মাইজদি হাসপাতাল রোডে অবস্থিত প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না দেয়ায় ইমাম হোসেন বাবুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সহকারী পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন। আত্মীয় স্বজন তাদের বক্তব্য শুনেছি, ডাক্তারের বক্তব্য শুনেছি এবং একই সাথে যে হসপিটাল ম্যানেজার তারও কথা শুনেছি। তো এনাদের অভিযোগের তীরটা হচ্ছে ম্যানেজার শিপনের দিকে, ঠিক আছে। এই জন্য ম্যানেজারকে আমরা আপাতত থানায় নিয়ে যাচ্ছি এবং তারপরে আমরা ভিকটিম যে পক্ষ আছে তাদের কথা শুনবো। তারা যদি মনে করে তারা ন্যায়সঙ্গত চিকিৎসা পায়নি, সেজন্য অভিযোগ দিতে চায়, অভিযোগ দিতে পারে। আমরা অভিযোগ পাওয়ার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা পুনরায় শুরু করার পরিবর্তে দেশটির উপর দীর্ঘমেয়াদী নৌ অবরোধ বজায় রাখার পরিকল্পনা করছেন। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অতিমাত্রায় কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বাড়ছে জ্বালানি গ্যাস ও পেট্রোল থেকে তৈরি গ্যাসোলিনের দাম। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। This is Tehran, the capital of Iran, and the ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলে নতুন ইঙ্গিত মিলেছে। দীর্ঘমেয়াদী অবরোধ জারি রাখার প্রস্তুতি নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে সামরিক পদক্ষেপ বা এই অঞ্চল থেকে সরাসরি সরে যাওয়ার বদলে অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই আপাতত অগ্রাধিকার দিচ্ছে ওয়াশিংটন। ব্রিটেনের রাজা চার্লসও চান না যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। যুক্তরাষ্ট্রে সফররত রাজা চার্লসের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেয়া মন্তব্যে ট্রাম্প এমন কথা বলেন। এদিকে লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে নির্ধারক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। ইরানে যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অতিমাত্রায় কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বাড়ছে জ্বালানি গ্যাস এবং পেট্রোল থেকে তৈরি গ্যাসোলিনের দাম। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হচ্ছে গড়ে $4.18। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট সিরিজের দ্বিতীয় টি-20তে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু দুপুর 2টায়। প্রথম ম্যাচে জিতে সিরিজে 1-0 এগিয়ে চলছে টাইগাররা। ফলে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে মরিয়া লিটন দাসের দল। অন্যদিকে প্রথম টি-20র ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ সমতায় ফিরতে চায় নিউজিল্যান্ড। তাই জয়ের বিকল্প ভাবছে না সফরকারীরা।
এখন পর্যন্ত টি-20-তে 21 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টাইগারদের 5 জয়ের বিপরীতে কিউকদের জয় 15টিতে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এবার খেলার খবর, ক্রিকেট। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এবং সরকারি চাপের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভা সহ নির্বাহী কমিটির সকল সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার কলম্বোতে এক বিশেষ বৈঠকের পর তারা পদত্যাগের সিদ্ধান্ত নেয়। আজ তাদের পদত্যাগপত্র ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে বৈঠক শেষে কমিটির সদস্যরা বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেননি। এছাড়া বোর্ড পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা দল গঠনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। এবার খেলার খবর, ফুটবল। শেষ করব মোহনা সংবাদে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর উপর চাপ কমতে দেশ জুড়ে মৌলিক সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী ঢাকাকে ক্লিন সিটি করার প্রত্যয়। দেশ জুড়ে আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে অন্তত 1 সপ্তাহ। 5 জেলায় বন্যার পূর্বাভাস, 4 নদীর পানি বিপদসীমার উপরে। ভয়াল 29 এপ্রিল আজ 91 এই দিনে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে প্রাণ হারান 1.5 লাখ মানুষ। মৃত্যুপুরীতে পরিণত হয় দক্ষিণ পূর্ব উপকূল। এবং বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন হোসাব গ্রুপের মোয়াজ্জেম। বিএনপি নেতা মোশাররফ আলতাফকে অব্যাহতি। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব